স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সঙ্গে আছি সালেজুর চৌধুরী। এবারে বিস্তারিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয় এলাকাবাসীর সাথে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় 144 ধারা জারি রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশের কঠোর অবস্থানের কারণে শান্ত বিশ্ববিদ্যালয় এলাকা। গঠন করা হয়েছে সমন্বয় কমিটি ও তদন্ত কমিটি। দোষীদের ধরতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। ক্লাস পরীক্ষা স্থগিত রয়েছে। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তামিম আহমেদকে সাথে নিয়ে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। উপজেলা প্রশাসনের 144 ধারা জারির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন কিছুটা শান্ত পরিবেশ। কিছুক্ষণ পর পর টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, এলাকাবাসীর সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বড় ঘটনা এটি। যেই সংঘর্ষে আহত হয়েছে অন্তত 500 জনের বেশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তারা চান এখন সুষ্ঠু তদন্তের মাধ্যমে এমন ঘটনার জড়িতদের শাস্তি। গিয়ে দেখি তারা 40 থেকে 50 জন গ্রামবাসী রান্দা বিভিন্ন অস্ত্র নিয়ে তারা আমাদের উপর, ছাত্রদের উপর আক্রমণ করতেছে। ধানক্ষেতটাতে যখন শুয়ে পড়ি তখন প্রায় 3 থেকে 4 ঘন্টা আমি সেখানেই শুয়ে পড়ি যান বাঁচার জন্য। আমি যদি উঠতাম সেখান থেকে, উঠলেই তারা আমাকে দেখে ফেলতো, কারণ তারা 20 মিটার দূরে আমার থেকে ছিল। দীর্ঘ সময় চলে যাওয়ার পর সেখানে প্রশাসনের কোনো সহযোগিতা আমি পাই নাই। আমাদের ছাত্রছাত্রীদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারটা, যারা ক্যাম্পাসের বাইরে থেকে যারা নিরাপত্তাহীনতার সংখ্যা বোধ করছিল, তাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে কালকে রাত্রে আমরা এটা এনশিওর করার চেষ্টা করেছি। আমাদের বৈঠক যেটা হয়েছে তাদের সাথে, একই গ্রুপ ফেসবুকে আবার স্ট্যাটাস দিয়ে স্টুডেন্টদের জড়ো করে গ্রামবাসীর ভিতরে প্রবেশ করায়। তো এজন্য এটা আমাদের সন্দেহকে আরও বাড়িয়ে দিয়েছে যে কোনো একটা পক্ষ এটা থাকতে পারে। এই দিকে অশান্ত জোবরা গ্রাম এখন শুনশান নীরবতা। কেন শিক্ষার্থীদের উপর এত নৃশংসতা? বলতেই বলে উঠেন তারাও চায় শান্তি। তবে তাদের বাসস্থান, দোকানপাটের উপর হামলা করার অভিযোগও তুলেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় গাড়িও। যারা সন্ত্রাসী আছে ওরা আমাদের সাথে দ্বন্দ্ব বাধা দিয়েছে, কিন্তু ক্যাম্পাস থেকে এতগুলো লোক না আসলে আমাদের এলাকায় কোনো ভাঙচুর হইতো না, কোনো ক্ষয়ক্ষতি হইতো না। আমরা সবাই মিলেমিশে থাকতাম, আগের মতোই থাকতাম, এখন আগের মতো থাকতে চাই, আমরা শান্তি চাই। তবে বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যৌথ বাহিনী মোতায়েন থাকবে এবং অলরেডি 144 ধারা মোতায়েন আছে। এখানে সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এমন ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর রয়েছে প্রশাসনের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিচার চেয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন নারী শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে বিক্ষোভ সমাবেশ থেকে বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো মামলা দায়ের না করায় হতাশা প্রকাশ করেন আন্দোলনকারীরা। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন শিক্ষার্থীরাও। এ বিষয়ে বিস্তারিত জানাতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ক্যাম্পাস থেকে নয়ন বড়ুয়া জয়। জয়, তুচ্ছ একটা ঘটনাকে নিয়ে বিশাল বড় কাহিনী ঘটে গেল। তো বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি আমাদের জানাবেন এবং চাকসু নির্বাচন নিয়ে কোনো প্রভাব আছে কিনা। ধন্যবাদ জহুর আপনাকে। আপনি যথার্থ বলছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটি আমরা দেখেছি গতকাল, সেই ঘটনা নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৈঠক চলছে বিশ্ববিদ্যালয় যে কনফারেন্স রুমে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে বৈঠকটি হচ্ছে। এখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে সবাই কিন্তু এখানে আছেন। তো এই বৈঠকে কিন্তু বিভিন্ন সিদ্ধান্তের কথা আসবে। যেহেতু যে হাটহাজারীতে থানায় কিন্তু মামলার কথা এসেছে, যেহেতু মামলা করার জন্য গেছেন। এখানে আমরা জেনেছি একটু আগে যে মামলা করার জন্য গেছেন। তো সব মিলে বলা যায় যে এই ঘটনাকে নিয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যে হাটহাজারী থানায় একটা মামলা হবে। একই সাথে এলাকাবাসী তারাও কিন্তু মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আমার সহকর্মী আছেন, আমরা একটু কথা বলতে চাচ্ছি। আমার পাশে আছেন তামিম আহমেদ। আমি একটু জানতে চাচ্ছি, আপনি যেহেতু এখানেই থাকেন, তো এই যে এই ঘটনাকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কিছু আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বার্তা আমরা পাচ্ছি। কি মনে করেন আসলে যে এই ঘটনাটি কেন হয়েছে বলে মনে করছেন?
জি ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গত 3 দিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে একটা চলমান একটা পরিস্থিতি চলছে, শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে যে একটা মারমুখী একটা অবস্থান ছিল, সেই অবস্থানের আজকে মনে হচ্ছে একটা সুরাহা হবে। বিশ্ববিদ্যালয়ের যেই প্রশাসন আছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ এবং আর্মি এবং স্থানীয়রা বসে একটা সমঝোতা করার চেষ্টা করতেছে যে শিক্ষার্থীদের মধ্যে এবং গ্রামবাসীর মধ্যে যেন কোনো দ্বন্দ্ব না হয় এবং তারা যেন মানে সুস্থভাবে চলাফেরা করতে পারে, সেই আশ্বাস তার গ্রামবাসীরা শিক্ষার্থীদেরকে দিচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিচ্ছে। আমরা এটাই জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আছেন তামিয়া আহমেদ, তিনি যেমনটা জানিয়েছেন যে এখন পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। এখন কিন্তু যে বৈঠক চলছে আমরা দেখতে পাচ্ছি, সেই বৈঠকের পর ব্রিফিং করার কথা রয়েছে উপাচার্য। তো আমরা যতটুকু জেনেছি, সেনাবাহিনীর এক কর্মকর্তা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে এই বৈঠকে শিক্ষার্থীদের যে প্রস্তাব, সেই প্রস্তাব নিয়ে তারা বৈঠক হয়েছে, তাদের যে সিদ্ধান্ত তারা যেটা চেয়েছেন সেগুলো নিয়ে কিন্তু তারা কাজ করেছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে জোহরের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 3 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে চট্টগ্রাম বিএনপি। দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাঙ্গুনিয়া সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মীরা। খাগড়াছড়ি সরকারি কলেজ গেট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুষ্প অর্পণ করেন নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে আলোচনা সভা আয়োজন করে। লক্ষ্মীপুরে শহরের দলীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় সভা। নোয়াখালীতে জেলা বিএনপির উদ্যোগে জেলা জজ কোর্ট সড়কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। নানা আয়োজনে লক্ষ্মীপুরে উদযাপিত হচ্ছে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুল ইসলাম পাবেল। বিএনপিতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কি কি কর্মসূচি নেওয়া হয়েছে লক্ষ্মীপুরে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে এই মুহূর্তে আলোচনা সভা চলছে। শহরের অস্থায়ী যে বিএনপির কার্যালয় রয়েছে, এই বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা আলোচনা সভায় অংশ নিয়েছেন। এখানে আলোচনা সভায় সভাপতিত্ব করছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান। এখানে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির অন্যতম নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং নিজামুদ্দিন ভুইয়া। এখানে উপস্থিত রয়েছেন পৌর বিএনপির নবনির্বাচিত কমিটির সভাপতি রেজাউল করিম লিটন সহ এখানকার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমরা এই মুহূর্তে একটু যুক্ত হতে চাই এখানকার যে পৌর বিএনপির যে নবনির্বাচিত কমিটির সভাপতি। এই বিএনপির যে আয়োজনকে বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে 47তম বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেছেন এবং আমার নেতা হলো বীর মুক্তিযোদ্ধা এবং সেক্টর কমান্ডার এবং বাংলাদেশের সম্মুখ সারিতে মুক্তিযুদ্ধ করেছেন। আমরা সেই দলের একজন কর্মী এবং আমার নেতা 7ই নভেম্বর যে বিপ্লব মাধ্যমে সেভাবে আমাদের যে ক্ষমতা এসেছেন, তারপরে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনছে এবং সে বাকশাল কায়েম করেছিল। বাকশাল কায়েমকে পরে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে 7ই বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। আমরা সে নেতার কর্মী ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনলেন এখানকার যে বিএনপির নেতৃবৃন্দ রয়েছে তারা যেমনটি বলছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন এবং খালেদা জিয়ার আপসীন নেতৃত্ব এবং তারেক রহমানের নেতৃত্বের উপরেই আগামী দিনে ঐক্যবদ্ধতা থাকার আহ্বান জানিয়েছেন। আমরা একটু এখানকে যুক্ত হতে চাই যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান যে কি কর্মসূচি রয়েছে যদি এই ছিল লক্ষ্মীপুর থেকে আমার কাছে জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে সর্বশেষ আমি ফিরছি স্টুডিও। পাবেল, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ ও পানি উন্নয়ন বোর্ড পাবো। তবে প্রতিষ্ঠানগুলো ব্যর্থতার দায় চাপাচ্ছে একে অন্যের ঘাড়ে। আর চিরে চ্যাপ্টা নগরবাসী অপেক্ষায় একটু স্বস্তির।
বর্জ্য ব্যবস্থাপনাকেই দায় দিচ্ছেন বিশেষজ্ঞরা। জলবদ্ধতা ভোগান্তির কারণ খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী আকরাম হোসাইন। চট্টগ্রাম নগরীতে মৌসুমের শেষ বর্ষণে সৃষ্টি হয় জলাবদ্ধতার, অথচ মৌসুমের প্রথম 2 দফায় বৃষ্টিতে খানিকটা স্বস্তিতেই ছিলেন নগরবাসী। কি এমন ঘটালো যে আবারও ভোগান্তির শিকার হতে হলো তাদের? জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অধীনে নালার গাইডওয়াল নির্মাণে এভাবে বাদ দিয়ে বাধা সৃষ্টি করার কারণে বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, যেখানে প্রকল্পগুলোর কাজ সম্পূর্ণ না হওয়া এবং নালা খালে বর্জ্য ও মাটি জমে থাকার কারণে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পেও মিলছে না সুফল। কাজের ধীরগতির অভিযোগ অস্বীকার করছে সিডিএ। তাদের দাবি, এটি জনবল বা দক্ষতার ঘাটতি নয়, বরং প্রকল্পের বাস্তবতা ও প্রাকৃতিক সীমাবদ্ধতা। আনস্কিলডের জন্য না, এটা হচ্ছে যে জায়গায় না যাওয়ার কারণে, এবং টোটাল সময়টা আমি পাচ্ছি 7 মাস 6-7 মাস। এই 6-7 মাসে আমি কাজ করতে পারি, বাকি 6 মাস কিন্তু আমি কাজ করতে পারছি না, যার ফলে এই দেরিটা হচ্ছে। যে এই প্রকল্পটা আসলে খুব চ্যালেঞ্জিং একটা প্রজেক্ট। অবশ্য সিটি মেয়র দোষছেন জোয়ারের পানির চাপকে। জানান, স্লুইস গেট নির্মাণ কাজ এখনো সম্পূর্ণ হয়নি, স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলমান। লাস্ট যখন পানি বেশি উঠেছে ওই সময় জোয়ারের যে ডাটা আমাদের যে রেকর্ড আছে সেটা কিন্তু অতীতের যে কোনো জোয়ারের চাইতে সবচেয়ে বেশি ছিল, এবং আমরা মনে করি এটার জন্য সুইচ গেট যে নির্মাণগুলো হয়েছে সেগুলো এখনও পর্যন্ত শেষ হয়নি। পানি উন্নয়ন বোর্ড এবং সিডিএ কর্তৃক সুইচ গেটগুলো কমপ্লিট শেষ হয়ে গেলে তাহলে পরে আমরা এদিক দিয়েও ভালো রেজাল্ট আশা করতে পারবো। তবে মেয়রের সাথে একমত নয় পাউবো। তাদের দাবি, কার্যকর আছে স্লুইস গেট, খাল নালা পরিষ্কার না করাতেই জলাবদ্ধতা। দাবি তাদের, এই স্ট্রাকচারগুলোর ফাংশনালিটি নির্ভর করছে আপনার ড্রেনগুলোর উপর। কানেক্টেড ড্রেনগুলো যদি সবসময় পরিষ্কার থাকে, এই স্ট্রাকচারগুলো কাজে আসবে। যদি কানেক্টেড ড্রেনগুলো ভরাট হয়ে যায় তাহলে কিন্তু ডিফিকাল্ট হবে। বিশেষজ্ঞরা বলছেন, স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা না থাকা এবং অনভিজ্ঞ জনবলের কারণে জলাবদ্ধতা নিরসনে কাঙ্ক্ষিত অগ্রগতি আসছে না। যারা কাজ করছে, ডেভেলপমেন্টের কাজ করছে, বা যারা ড্রেনেজ সিস্টেমের কাছে, তারা আনস্কিল, তারা ওয়েল ইকুইপ না, তাদের অত্যাধুনিক যন্ত্রপাতি নাই। তারা এমনভাবে কাজ করে টুকটা মানে আস্তে আস্তে ম্যানুয়ালি কাজ করতে গিয়ে ততক্ষণেই ওখানে সেরাবার অবস্থা হয়ে যায়। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সুফল চট্টগ্রাম নগরবাসী কখন পাবেন তা নির্দিষ্ট করে বলা কঠিন। তবে প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে হলেও শতভাগ সুফল পেতে হলে এখনও অনেক খাল উদ্ধার এবং সংস্কার কাজ বাকি। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে সময় হলো একটা বিরতির। আরও খবর নিয়ে ফিরছি, সাথে থাকুন। আর একবার স্বাগত নিউজ 24 চট্টগ্রামের প্রতিদিনের সংবাদে। কক্সবাজারের বাঁকখালী নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। হাইকোর্টের নির্দেশে সোমবার সকালে যৌথভাবে এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। এ সময় গুড়িয়ে দেয়া হয় শতাধিক অবৈধ স্থাপনা। প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত। নো কল নো রিকোয়েস্ট বার্তা দিয়ে কক্সবাজারের ঐতিহাসিক বাঁকখালী নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। সোমবার সকালে কস্তুরাঘাট এলাকায় শুরু হয় এই অভিযান। এ সময় গুড়িয়ে দেওয়া হয় শতাধিক অবৈধ স্থাপনা। পর্যায়ক্রমে নুনিয়াচড়া থেকে শুরু করে মাঝেরঘাট পর্যন্ত 6 কিলোমিটার এলাকা জুড়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। স্থানীয়রা জানান, এর আগেও নদীর 2 তীর থেকে উচ্ছেদ করা হয়েছিল 4 শতাধিক অবৈধ স্থাপনা। তবে প্রশাসনের নজরদারির অভাবে ফের প্রভাবশালী মহল গড়ে তুলে দোকানপাট, ঘরসহ বহু স্থাপনা। আমরা যখন ছোট ছিলাম, বাঁকখালীর সামনে পিছনে তো আমাদের বাড়ি, আমি দেখেছি বাঁকখালীতে কার্গোবোট ঢুকতে দেখেছি আমি। অনেক পশু পাখি, অনেক পাখি ছিল এখানে, বক ছিল। 3-4-5 বছর আগে যারা এই সমস্ত জায়গা কিনে দখল করেছেন, নকল ক্ষতি, এগুলো সব বাতিল করে বাঁকখালী নদীকে দখলমুক্ত করা। বাঁকখালী নদী দখলমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। আমরা চেষ্টা করছি, আমরা বাঁকখালীর এই নদীর অবৈধ দখলগুলো মুক্ত করে তারপরে যে ভরাটগুলো আছে সেগুলো অপসারণ করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। এই অভিযানকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার।
নোয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে, সেই খবর জানাতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, মেলা কেমন জমে উঠেছে? জি ধন্যবাদ জহুর, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি নোয়াখালীতে। নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সপ্তাহব্যাপী এখানে বৃক্ষ মেলা এখানে উদ্বোধন হয়েছে আজ সকাল 10টায়। আজকে প্রথম দিন হওয়াতে এখনো মেলা আসলে জমজমাটভাবে আমি তেমন একটা জমে ওঠেনি। আমি আপনাকে একটু দেখাই যে মেলা এখন কিন্তু অনেকে দেখতে আসছেন, কিন্তু অনেক বড় ভিড় এখনো দেখা যায়নি। আসলে মানুষ সকাল থেকে কিন্তু আসছে, কিন্তু এখন সন্ধ্যার পরে এখন মানুষ অনেকটা কম দেখা যাচ্ছে, কিন্তু হয়তো আগামীকাল থেকে হয়তো পুরোপুরি কমবে। আমি আপনাকে একটু দেখাই যে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মানুষ এখনো কিন্তু যে মেলায় যে বিভিন্ন জাতের এখানে দেশীয় এবং বিদেশি বিভিন্ন জাতের বিভিন্ন গাছ এবং ফলের গাছগুলো কিন্তু এখানে সংরক্ষণ রাখা হয়েছে। মেলায় আমি আরেকটু জানিয়ে রাখি যে মেলায় 24টি স্টল বসেছে। এখানে বিভিন্ন জাতের এখানে গাছগুলো এবং ফলমূলগুলো এখানে কিন্তু সংরক্ষণ করা হয়েছে। এখানে একদম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আমি এখানে কথা বলছিলাম নোয়াখালী বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আবু ইউসুফ সাহেব। তিনি আমাকে যে আগামী 7 তারিখ পর্যন্ত এই মেলা চলবে এবং আজকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে এই মেলা উদ্বোধন করা হয়েছে। তো আসলে সব মিলে এখানে আগামীকাল থেকে হয়তো মেলা জমজমাটভাবে চলবে এবং এমনটাই প্রত্যাশা করছেন এখানে বন বিভাগের কর্মকর্তারা। এখানে জেলা প্রশাসন এবং বন বিভাগের যৌথ উদ্যোগে এই 7 দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়েছে। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে বৃক্ষ মেলা থেকে সবশেষ। ফিরছি স্টুডিওতে জহুর। সোহাগ, আপনাকে ধন্যবাদ। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদের সাথে থাকা সবাইকে ধন্যবাদ।